দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। 8 আগস্টের পরে 7 মাস পেরিয়ে 8 মাসে পা দিয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এই 8 মাসে নানা রকম ঘটনাপ্রবাহ, অসংখ্য আন্দোলন, চ্যালেঞ্জ, সেই সঙ্গে নির্বাচন, সংস্কার এবং বিচার প্রক্রিয়া, এইসব নিয়ে নানা ধরনের রাজনৈতিক আলোচনা চলছে। আছে নানা ধরনের কর্মকাণ্ড, উদ্যোগ, এমনকি উদ্বেগ। এরই মধ্যে রমজান চলছে এবং রমজানের দ্রব্যমূল্য থেকে শুরু করে বিদ্যুৎ পরিস্থিতিতে নানা সংখ্যা থাকলেও সেটি বেশ খানিকটা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি রয়েছে আরও অনেক চ্যালেঞ্জ। গরমে কী পরিস্থিতি হবে, আগামী দিনের অর্থনীতি কোন দিকে যাবে, সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচন কবে হবে, কীভাবে হবে, সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব জনাব শফিকুল আলম। শফিক ভাই, স্বাগত আপনাকে। আপনি সরকারের সিনিয়র সচিবও বটে, আপনাকে অভিনন্দন। আপনাকে আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাভার্ড গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে এসেছেন এবং এনডিটিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে এসছে। সেখানে তিনি খুব গুরুতর কিছু বলেছেন কিনা, অনেকেই মনে করছেন এটা গুরুতর কিছু না, এটা একটা কন্টিনিউটির কথা বলেছেন, কিন্তু যেটুকু বলেছেন সেটুকু বাংলাদেশের বিষয়ে বলা। আপনার তাৎক্ষণিক রাতেই আপনার একটা রিয়াকশন জানিয়েছেন, আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেটি বাংলাদেশ সরকারের অবস্থান। প্রশ্ন হচ্ছে যে তুলসী গাভার্ড তার যে বায়োগ্রাফি এবং সেগুলো নিয়ে এরকমটাই বলার কথা ছিল কিনা? না, এই বিষয়ে আসলে আমরা নতুন করে আর কমেন্ট করার কিছু নাই। আমরা কালকে একটা স্টেটমেন্ট দিয়েছি, আজকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজার এটা নিয়ে কথা বলেছেন। আমরা তো অবশ্যই ইউএসের সাথে আমাদের ভালো সম্পর্ক চাই। আমরা চাই যে আমাদের বিষয়ে যে ধরনের মিস ইনফরমেশন বাইরে যাচ্ছে সেটা দূরীভূত হোক, সবাই দেখুক। আমরা সবাইকে ইভেন ইনভাইটও করছি যে আসেন বাংলাদেশে দেখে যান আমরা কি ধরনের এটা গভর্নমেন্ট, কিভাবে আমরা দেশকে চালাচ্ছি, কি ঘটনা ঘটেছে পোস্ট অগাস্ট 5-এ। আমরা এই জন্য আমরা যেটা কালকে বলার সেটা তো আমরা বলেছি। জি, কিন্তু আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন একজন সিনেটরের সাক্ষাৎ, সেখানে তিনি বলেছেন যে সমস্ত সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে সেগুলো ধর্মীয় নয়, মূলত রাজনৈতিক। তো সেটি আসলে কি বার্তা দেয়? তার মানে তো ঘটনাগুলো অল্প হলেও ঘটছে এবং সেগুলোকে কি আমরা প্রপারলি অ্যাড্রেস করছি? আমরা যেই সমস্ত ঘটনা ঘটছে সবগুলোই কিন্তু আমরা ইনভেস্টিগেট করছি। ইভেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউন্সিল, ইউনিটি কাউন্সিল যেগুলো তালিকা দিয়েছে সেই তালিকা ধরে ধরে আমরা দিয়েছি এবং এটার মধ্যে কয়টা রেসিয়াল হ্যাট্রেডের বিষয় আছে আর কতগুলো পলিটিক্যাল বা অন্য কোনো পার্সোনাল কারণে, সেগুলোও কিন্তু আমরা বারবার বলছি বলে আমরা আমাদের একটা ট্রান্সপারেন্ট একটা মেসেজিংয়ের মাধ্যমে আমরা জানাচ্ছি যে এই ঘটনাগুলো ঘটেছে, তার মধ্যে যদি দু একটা ঘটে নাই সেটা কিন্তু আমরা অস্বীকার করছি না। এবং সেগুলোর ক্ষেত্রে আমাদের বেশ কিছু জন অ্যারেস্ট আছে, আমার মনে হয় 150 জনের মতো আমরা অ্যারেস্টও করেছি এই ঘটনাগুলোর। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেগুলো আপনারা শুনেছেন যে আমাদের অ্যাডভাইজার মাহফুজ আলম বলেছেনও যে আমরা তাদেরকে কম্পেনসেট করব। জি, আপনি যদি নাগপুরের ঘটনা ফলো করেন, সেখানেও একটি হিন্দু মুসলিম সংঘর্ষ চলছে, দোষ জারি হোক, ফলে অথবা ধরেন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলিমদের উপরে এ ধরনের ঘটনাও গণমাধ্যমে আসে, সেগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ উৎকণ্ঠা কতখানি দেখেন? না, এই বিষয়টা নিয়ে আসলে আমরা যেহেতু আমাদের বিষয়গুলো নিয়েই আমরা ব্যস্ত, আমাদের বিষয়গুলো নিয়েই আমরা কথা বলি, আর একটা দেশের এইগুলো বিষয় নিয়ে আসলে আমাদের বলার মতো কিছু নাই। এটা বিশ্ববাসী দেখছে কি হচ্ছে কি হচ্ছে না সেটা দেখছে এবং সে অনুযায়ী নিউজও হচ্ছে, আপনারা দেখছেন, আমরাও নিউজে দেখছি। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আমাদের এখানে মাঝখানে যে বেশ কিছু ঘটনা ঘটলো, বিশেষ করে মব, নানান ধরনের ট্যাগিং, কাউকে আক্রমণ করার চেষ্টা, বাড়িতে ঢুকে যাওয়া, পরবর্তী সময় মনে হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার একটু নড়েচড়ে বসলো এবং ঘটনাটা অনেকখানি কমে গেছে, তার মানে কি সরকার আগে সিরিয়াস ছিল না, নাকি সরকার এরকম পরিস্থিতি উদ্ভব হওয়ার পরে সিরিয়াস হলো? না, আমরা প্রথম থেকেই সিরিয়াস ছিলাম, কিন্তু আপনাদের কয়টা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা জিনিস হচ্ছে যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, একটা পোস্ট রেগুলেশনে কিছু অস্থিরতা তো তৈরি হয়, সেটাকে আপনি অস্বীকার করে। কিন্তু কিছু কিছু দেশে এমনও হয় যে রেগুলেশনের পরে 2, 3, 4টা গভর্নমেন্ট এসে পড়ে, তারপরে যে থিংস স্ট্যাবিলাইজ হয়। কিন্তু আমাদের একটা সাকসেস বলবো যে আপনি 7 মাসের মধ্যে আমরা একটা স্ট্যাবল জায়গায় এসেছি,
কিন্তু এই যে মবের যে বিষয়গুলো বা এগুলোর ক্ষেত্রে আমরা প্রথম থেকে অ্যাড্রেস করতে চেয়েছি, কিছু করতে পেরেছি, কিছু করতে পারি নাই। কারণটা হচ্ছে যে পুলিশের তো কনফিডেন্স লেভেলটা খুবই জিরো। পুলিশকে গত পতিত স্বৈরাচার আপনি দেখেছেন মানুষের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, যে পুলিশ ভার্সাস পিপল। তো ওই যে পুলিশের যে তখন পুলিশ এবং 1400 জন যে মারা গেছে, যেটা ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে আসছে, তার বেশিরভাগই কিন্তু হত্যা হয়েছে পুলিশের গুলিতে। তো পুলিশের বিরুদ্ধে তো জনগণের যে অবস্থান, সেই কারণে পুলিশের কিন্তু এখন এই মানে পোস্ট অগাস্ট 5-এর পরে তাদের যে কনফিডেন্সের অবস্থাটা খুবই লো, এবং এই আলোকে দেখবেন যে ওরা অনেকদিন স্ট্রাইক করেছে, পুলিশ ছিলই না। আবার কিছু কিছু জায়গায় পুলিশ আসার পরেও তারা ট্রাফিকের পুলিশিং করে না। আমরা দেখেছি যে নেইবারহুডগুলোতে পাড়ায় পাড়ায় মানুষ তাদের বাসা পাহারা দিয়েছে বা রাতের বেলায় পাহারা দিয়েছে, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে। এটা কি পৃথিবীতে আপনি শুনেছেন? এগুলোর কারণ হচ্ছে যে এক্সট্রা অর্ডিনারি কিছু সিচুয়েশন তৈরি হয়েছিল। সেই এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনগুলো আমরা কিছুটা এখন নর্মালসিতে এসছি, বাট পুলিশের কনফিডেন্স এখন আমি বলবো যে সেই যে মাত্রায় আমরা চাচ্ছি সেই মাত্রায় আসেনি। জি, পুলিশের সঙ্গে সরকারে ধরেন, সরকার তো মূলত প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, ফলে আপনারা যে স্পিরিট বা ধরেন যে গতি বা যেভাবে ভাবেন, অন্যান্য কর্মকর্তারা সেইভাবে ভাবেন কিনা, আমি উদাহরণ দিলে ভালো বুঝবেন। পুলিশ কমিশনার মহোদয় বললেন যে রেফ শব্দটা ব্যবহার না করতে, যদি উনি পরে সরি বলেছেন। পরদিন আপনারা একটা স্টেটমেন্ট করলেন যে এটাকে রেপকে রেপই বলতে হবে, কারণ এটা বড় অপরাধ। ফলে সরকারের এই মনোভাব বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই মনোভাব ঢাকা মহানগর পুলিশ কমিশনার কেন জানেন? এটা কি উনি আসলে এটাকে আন্ডারমাইন করতে চান নাই রেপকে। উনি আসলে বাংলাদেশের যেগুলো আর্থসামাজিক কিছু আছে না, অনেকে দেখবেন যে মানুষের সামনে এই শব্দটা বলতেই চান না, ঠিক না? এটা একটা লজ্জার বিষয় বা যে এই কথাটা বলবো। অনেক আছে, অনেক ফাদার ছেলে মেয়ের সাথে দেখবেন যে অনেক বিষয়ে আলাপ করে না। আমরা না হয় মডার্ন ফাদার হয়তো বা অনেক আলাপ করি, সে আলোকে উনি বলছেন। বাট আমাদের তরফ থেকে স্পষ্ট, রেপ একটা ভায়োলেন্ট ক্রাইম, খুবই ভয়ানক রকমের একটা ক্রাইম। রেপকে রেপই বলতে হবে, এটাকে অন্য কিছু বলার কোনো সুযোগ নাই। জি শফিক ভাই, আপনাকে নিয়ে নানান ধরনের আলোচনা হয়, কারণ আপনার কথাকে সবাই প্রফেসর ইউনূসের কথা মনে করেন, কারণ আপনি প্রফেসর ইউনূসের মুখপাত্র বা প্রেস সেক্রেটারি, এবং যেহেতু উনি প্রেস কনফারেন্স বা গণমাধ্যমের সঙ্গে, দেশীয় গণমাধ্যমের সঙ্গে খুবই কম কথা বলেন, আপনার সঙ্গে আমাদের কথাবার্তা বলার সুযোগ হয়। প্রশ্নটা আসছে আপনার নিরপেক্ষতাকে কেন্দ্র করে, সরকার নিরপেক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি প্রকাশ্যেই তুলেছে, এবং সেটি শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারি যখন একটি নতুন দলের শুভ সূচনা হলো। নাহিদ ইসলাম, যিনি এই আন্দোলনের পোস্টার বয় যাকে আমরা বলতাম, তার একটি রাজনৈতিক দল করলো নাগরিক পার্টি, তাকে শুভকামনা জানিয়ে আপনি এক ধরনের মানে তাকে প্রশংসা করে বলছেন আপনি প্রত্যাশা করেন বেরকম হতে পারে নাহিদ একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। ধরেন গণ অধিকার পরিষদের একজন বলছে আমাকে নিয়ে তো কোনোদিন শফিক ভাই বলেননি, বা ধরেন জোনায়েদ সাকির দলের কাউকে নিয়ে তো বলেন নাই, বা তারেক রহমানকে নিয়েও তো আপনি বলেন নাই, নাহিদকে নিয়ে কেন বললেন? এবং এটা আপনার কি সামনে এই স্টেটমেন্টটা আছে? আমি যেটা লিখেছি, আমি ফেসবুকে যেটা পোস্ট করেছি, আপনি কি এটা পড়েছেন? জি পড়েছি। আমি ওইখানে কি বলেছি? আমি বলেছি যে নাহিদের বয়স 26, এই 26 বয়সেই সে একটা পৃথিবীর একটা অভূতপূর্ব একটা আন্দোলনের অভ্যুত্থানের সে নেতৃত্ব দিয়েছে। এবং আমি বলেছি যে তার পলিটিক্সে আরও সে কয়েক দশক হয়তোবা থাকবে। এবং পরের যে সেন্টেন্সটা, সেটা আমি বলেছি যে গড নোস, খোদা জানে, যে উনি হয়তোবা একদিন দেশের প্রাইম মিনিস্টার হতে পারে। এখানে কিন্তু আমি আমার এক্সপেকটেশন বলছি যে আমি চাই যে উনি হোক, এটা বলি নাই। গড নোস উনি হতে পারেন। আপনি যদি দেখেন এখানে আমি একদমই নাই। এখানে যেটা হচ্ছে যে তারকে ঘিরে যে এক্সপেকটেশনটা মানুষের, একদিন ওনার বয়স 26, উনি 76 বছরেও প্রাইম মিনিস্টার হতে পারেন। ইয়াস 50 ইয়ার্স, মানে 5টা দশক তার কাছে আছে না অনেকে এই বয়সে, যে পরিণত বয়সে। তো এইটা বলাটার মধ্যে তো কোনো নাই। আমি এই লেখাটা আমি যখন লিখি, আমি ইভেন একটা সুপ্রিম কোর্টে একটা লয়ারকে আমি পড়েও শোনাইছি, দেখেন যে এটা কি দিচ্ছি, এটা কি আমার পার্শিয়ালিটি কি, আমার ইমপার্শিয়ালিটি করে কিনা। বললেন যে নাথিং রং। কারণ আমি যদি লিখতাম যে আমি চাই উনি একদিন প্রাইম মিনিস্টার হবেন, তাহলে আপনি বলতে পারেন যে আই এম সাইডিং উইথ হিম, আই এম ব্যাকিং হিম। আমি তো সেটা বলছি না, আমি বলছি গড নোস শব্দটা, কিন্তু আমি আবার বলছি খোদা জানে
না, একটা মানুষের তো টুইস্ট। আমরা কদিন আগে নাহিদ ইসলাম ওয়াজ নোওয়্যার, জুলাইয়ের আগে আপনি চিনতেন? আমি কতটুকু আমি চিনতাম, আমি তাকে 2000 চিনতাম তার ডাকসু নির্বাচনের সময়। হ্যাঁ, ওই আমি আপনি ধরেন আমরা যারা সাংবাদিক তাকে হয়তো বা 2018-19 থেকে কিছুটা চিনি, বাট বাংলাদেশের কে চিনতো ওনাকে? সে আলোকে কথা। এখানে আপনি এটাকে নিয়ে টুইস্ট করার কিছু নাই, এটাকে নিয়ে আমি করছেন এটা নিয়ে যারা এটা বড় বড় করছে, রাজনৈতিক দলরাই বলছে, যারা এটা করছে তারা আমার অরিজিনাল স্টেটমেন্টটা পড়ে নাই, আমি একদম সুস্পষ্টভাবে লিখেছি। কিন্তু শফি, আপনি তো সাংবাদিকতা দীর্ঘদিন করেছেন এবং খুবই ক্রিটিক্যাল সাংবাদিকতাও করেছেন, ফলে আপনার কাছে কি সত্যি সত্যি মনে হয় না এই যে ধরেন এই নতুন দলটার প্রতি সরকারের এক ধরনের সিম্প্যাথি আছে? কারণ গণ অভ্যুত্থানের কারণ তারা নেতৃত্ব দিয়েছে, সেসব কারণে হলেও না, আমার মনে হয় না। বাট এদের তিনজন তো মানে একজন তো গভর্নমেন্টে ছিলেন, এখন উনি চলে গেছেন। ছাত্রদের মধ্যে 2 জন গভর্নমেন্টে আছেন, তো গভর্নমেন্টের ছাত্রদের সাথে একটা সম্পর্ক আছে, সবাই তাদেরকে ভালো জানেন। কিন্তু আপনি দেখবেন যে গভর্নমেন্টের পলিসি কি এমনভাবে আমরা কোনো পলিসি নিচ্ছি যেটা স্টুডেন্টদেরকে হেল্প করছে, বা এমনভাবে আমরা পলিসি দিচ্ছি যাতে এনসিপিকে কোনো ধরনের অ্যাডভান্টেজ দিচ্ছে আমাদের। আপনি যদি এই জায়গাগুলো আমরা সবাইকে বলি, আপনারা বলেন যে আমরা এমন কি পলিসি নিলাম, আমি এমন কি মেজার নিলাম যেটাই আপনি বলতে পারেন যে আমরা এই পার্টিকে আমরা পক্ষপাতিত্ব করছি বা তাকে আমরা ব্যাকিং করছি। এখানে কোনো কিছু নাই, বরঞ্চ স্টুডেন্টরা ধকেন প্রেসিডেন্টের স্যাকিং চেয়েছিলেন, প্রেসিডেন্টকে রিপ্লেস করেছিলেন, কিন্তু আমরা প্রফেসর ইউনূস দেখেছেন বা সবাই মিলে যখন দেখেছে যে না এখানে কনসেনসাস নাই, তো সেই জায়গাতে সরে আসা হয়েছে। ঠিক তেমনি জুলাই প্রোক্লেমেশনের ক্ষেত্রেও দেখেন কনসেনসাস নাই, এখনও কিন্তু এটা এখনও ড্রাফটিং হয়নি। ড্রাফটিং হয়েছে বাট এটা চূড়ান্ত হয়নি। তো যেই জিনিসগুলো কনসেনসাস হচ্ছে সেখানেই ইন্টারিম গভর্নমেন্ট আছে। যেটা হচ্ছে কি আপনি যেগুলো অ্যাকুজেশন হচ্ছে বেশিরভাগই বায়বীয়, ওটার কোনো আপনি রিয়েল এভিডেন্স নেই। আপনি যদি এভিডেন্স আনেন যে না আমরা এই কাজটা করেছি হুইচ হ্যাজ মানে সাইডেড উইথ দিস এনসিপি, উইথ দিস পার্টি, তাহলে আপনি বলতে পারেন। তা আমি সোফার এই পর্যন্ত আমরা দেখি না। আর অনলাইনে আমরা যে স্টেটমেন্টগুলো দিই এটা এমন কিছু না, আপনিও দিতে পারেন। আপনি কি একজনকে গুড উইশ করতে পারেন না যে না আমি গুড উইশ করি যে একদিন আমি এটা রেজা কিবরিয়ারে আমি 3 বছর আগে আমি বলছিলাম, আমি 2.5 ঘন্টার একটা সাক্ষাৎকার নিয়েছি, নেওয়ার পর আই ওয়াজ সো ইমপ্রেসড তার এই সাক্ষাৎকারে। হ্যাঁ, তারপরে আমি এসে একটা বড় একটা ফেসবুকে পেজ দিয়েছি। আমার মনে হচ্ছে যে ওয়ান ডে ইউ উইল বি এ প্রাইম মিনিস্টার। তখন তো আপনি প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। না, আমি প্রজাতন্ত্র এই জায়গাটাতেও আপনি দেখেন আমি প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও আমি যে লেখাটা লিখছি, আপনি আমার ওয়ার্ডিংটা ধরেন, আপনি এটাকে নিয়ে কাউকে দেখান যে দেখেন এখানে আমার কোনো পক্ষপাতিত্ব আছে। এবং আমি এটা লেখার সময় যথেষ্ট চিন্তা করে আমি এই শব্দগুলো লিখেছি। ধরেন বিএনপির অনেক নেতাই বলেন এনসিপির উদ্বোধনের দিন 2-1টি জেলা থেকে ডিসিরা গাড়ি বরাদ্দ দিয়েছেন, সেটার কাগজ বের হয়েছে। আমার এই শোতে এসে বিএনপির একাধিক নেতা বলেছেন যে একটিতে প্রকাশিত হয়েছে, আসলে ওটা স্টেট স্পন্সরডই ছিল, তারা যে গাড়ি তাদের আসা যাওয়া একটা ডিস্ট্রিক্টে হয়েছে। আমরা ওই ডিস্ট্রিক্টের ডিসির সাথে কথা বলেছি এবং সেই অনুযায়ী আমরা স্টেটমেন্ট দিয়েছি। ডিসি আমাদেরকে স্পষ্ট বলেছেন যে তাদের কাছে 2 জন শহীদ পরিবার এবং 12 জনের মতো আহত, এরা এসে বলেছেন যে এদেরকে গাড়ি দিতে হবে। তো এই শহীদ পরিবার আর এই আহতদের জন্য তারা আসলে কিছু মানে তাদের আসলে উপায়ান্তর ছিল না। এবং তারা যখন এটা দিয়েছেন তারা রিকুইজিশন, তারা এটাও বলেছেন যে এইটার মধ্যে আমরা সরকারের তরফ থেকে কোনো টাকা পয়সা যাবে না। রিকুইজিশন আমরা হয়তো বলে দিচ্ছি, বাট দেয়ার ইজ গভর্নমেন্টের কোনো টাকা পয়সা ছিল না। আমরা এটা কি সার্কামস্টেন্সে হয়েছে আমরা কিন্তু স্পষ্টভাবে একটা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে এই সার্কামস্টেন্সে এটা হয়েছে। মানে এটার মধ্যে অনেক কিছু দেখা তো ঠিক না। এই ধরনের যদি আপনি খুঁজেন তাহলে বিএনপির প্রতিও অনেকে বলবেন যে বিএনপির প্রতি এই গভর্নমেন্ট পক্ষপাতিত্ব করছে। হ্যাঁ, তো আপনি দাবি করছেন যে ডক্টর ইউনূসের এই সরকার নিরপেক্ষ সরকার? একদম 100% নিরপেক্ষ সরকার। কিন্তু প্রফেসর ইউনূস যখন বলেন হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই দ্য স্টুডেন্টস, এটা তো অস্বীকারের কিছু নাই। স্টুডেন্টরা তো তাকে স্বীকার করেছেন, উনি তো বারবার বলছেন যে স্টুডেন্টের তরফ থেকে ফার্স্টে ওনাকে কন্ট্যাক্ট করা হয়েছে। তো এটা কি উনি কি অস্বীকার করছেন?
কিন্তু তার বিষয়ে তো রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছিল, ধরেন একদম ঐক্যমত তো থাকতে পারে, কিন্তু ওরা তো ফার্স্টে ওনাকে অ্যাপ্রোচ করেছেন। উনি তো এটা এমন না যে উনি বারবার বলেছেন। জি শরীফ ভাই, এই সরকারের একটা বড় ম্যান্ডেটের জায়গা ছিল রাষ্ট্র সংস্কার, এবং অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, 5টা কমিশনের রিপোর্ট নিয়ে কাজ হচ্ছে, 6টা ঐক্যমত কমিশন একটা বানানো হয়েছে, সেটারও বৃহস্পতিবার থেকে আপনি আলোচনা শুরু করবেন। কিন্তু সেখানে যেভাবে সামাইটা দেওয়া হয়েছে, সেখানে একজনের টিক দেওয়া না দেওয়া, এটাকে বড় রাজনৈতিক দলগুলো কেউই এখনো এটাতে সাড়া দেয়নি, আমি আজকে পর্যন্ত যে খবর জানি। ফলে আপনারা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাচ্ছে না ঐক্যমত কমিশন, নাকি আপনাদের অ্যাপ্রোচে কোনো ঝামেলা হচ্ছে? না, আমাদের অ্যাপ্রোচে কোনো ঝামেলা নাই। আমরা 15 তারিখে, তো গত মাসের 15 তারিখে একটা মিটিং হলো এই ঐক্যমত কমিশনের সাথে পলিটিক্যাল পার্টি। ওইখানে ঐক্যমত কমিশনের কাছে সবার একটা ডিমান্ড ছিল যে আপনারা যে 6টা কমিশনের এটা পুরোপুরি আপনারা এটা রিটেন দেন, মানে সামারিগুলো পাঠান বা পুরো রিপোর্টগুলো পাঠান। তারা আসলে অনলাইনে ডাউনলোডের ওই জায়গাটায় যেতে চাচ্ছিলেন। পরে আমরা হার্ড কপি সবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এগুলো নিয়ে ওরা তাদের মতো চুলচেরা বিশ্লেষণ করে তার উত্তরগুলো পাঠাচ্ছেন। আজকে পর্যন্ত বোধহয় 31টা সব মিলে আজকালকের মধ্যে 31টা পার্টি দেওয়ার কথা, আরও কিছু 16টা বোধহয় এখনও বাকি আছে। তো এই পার্টিগুলো পাওয়ার পরে তারা খুব দ্রুত মিটিংগুলো করবেন। টিক দেওয়া নেওয়ার চেয়েও বড় কথা হচ্ছে মিটিং করে কোথায় ঐক্যমত্যটা তৈরি হলো, এবং এই ঐক্যমত্য জায়গাটা আমার মনে হয় যে আপনার এই যে বৃহস্পতিবার যখন মিটিংগুলো হবে আস্তে আস্তে এটা তৈরি হবে, এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা এটাকে ন্যারো ডাউন করে আনতে পারি, যে কোথায় পার্টিগুলো এক হলেন, কোথায় দ্বিমত হলেন। দ্বিমত হতেই পারে, আপনি যেভাবে একটা গভর্নমেন্টকে চালাতে চাচ্ছেন, আর একটা পার্টি তো সেভাবে গভর্নমেন্ট চালাতে চাচ্ছে না। কেউ হয়তো প্রেসিডেন্সিয়াল ফর্মটাকে পছন্দ করছে, যে না প্রেসিডেন্ট সর্বা হবেন, আবার কেউ বলছেন যে না প্রাইম মিনিস্টার হবেন, আবার কেউ হয়তো বা ভাবছেন যে আমার 300 আসনই সম্ভব, আরেকজন বলছেন না আমাদের তো পপুলেশন সেই 1973-তেও 300 আসন ছিল যখন আমাদের পপুলেশন 7.5 কোটি, আর এখন এসে আমাদের 18 কোটি, এখন হয়তো 500 আসন দরকার। এই যে এই কথাগুলো তো বারবার উঠছে। তো এই কথাগুলো এটা মতদ্বৈধতা থাকবে, বাট প্রফেসর ইউনূসের কথা হচ্ছে সবাই মিলে যখন এগ্রিমেন্ট হবে যে না আমরা 2000 রিকমেন্ডেশনের মধ্যে 500 রিকমেন্ডেশন সবাই আমরা রাজি হলাম, তখন ওই সময়টা হচ্ছে ইম্পর্টেন্ট। ওই সময় সবাই এই একটা চার্টারে সাইন করবেন যে আমরা এই পার্টিগুলো মিলে আমরা এই জায়গায় ঐক্যমত্য পোষণ করি এই রিফর্মের ক্ষেত্রে। তখন এই যে 500টা যেটা হলো সেটাই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট খুব দ্রুত এটা ইমপ্লিমেন্টেশনে যাবে, যে ইলেকশনটা দিয়ে দিবে। তার মধ্যে অনেকগুলো যদি বাকি থাকে যে না আমরা আমাদের ডিউ কোর্স অফ টাইমে পারলাম না, এটা পরবর্তী গভর্নমেন্টগুলো করবে। এই যে সাইন, ধরেন এটা 90-এর 3 জোটের রূপরেখার কথা আমাদের মনে আছে, এটা কি খানিকটা তার মতো হবে? সেটি বাস্তবায়িত হয়নি। এটা বাস্তবায়িত না হলেও যেটা হবে কি 90-এর পরে আন্দোলনটা বা অন্য খাতে চলে গিয়েছিল, এটা নিয়ে যতটা না আমাদের এই সবচেয়ে বেশি আশার যেটা জায়গা সেটা হচ্ছে যে আমাদের ম্যাসিভ একটা কয়েকটা জেনারেশন আসছে যারা এটা নিয়ে সিরিয়াস। হ্যাঁ, আপনি যদি নেপালের দিকে তাকান, নেপালেও কিন্তু এরকম হয়েছে। ওদের যখন মানে রাজার প্রথাটা বিলুপ্ত হলো, তারপরে কিন্তু ওরা অনেকগুলো গভর্নমেন্ট এসে ওরা রিফর্ম করছে, ট্রায়াল করছে, হচ্ছে না, আবার নতুন রিফর্ম হচ্ছে। ওদের কনস্টিটিউশন র্যাটিফাই করতে 8 বছর লেগে গেছে, নতুন একটা কনস্টিটিউশন। ঠিক তেমনি আমার মনে হয় যে আমাদের তো ডিবেটটা শুরু হলো, আমরা অস্থির না হই, ডিবেটটা শুরু হলো, এবং আস্তে আস্তে এটা দেখবেন যে আমরা একটা বেটার জায়গায় যাব। হয়তোবা ফার্স্টে কারোর মধ্যে অনেকে ভাববেন যে না আমরা বাইক্যামেরাল যাই, বাইক্যামেরাল আমরা পার্লামেন্ট করেই যে আমাদের পুরোপুরি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো তারও তো কোনো নিশ্চয়তা নেই। তারও তো নিশ্চয়তা নাই। এই পুরো জিনিসগুলো ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে যেতে আমরা একটা জায়গায় একটা লক্ষ্যে পৌঁছবো। শরীফ ভাই, একটা বিরতি দিব। এরই মধ্যে বিএনপির একাধিক নেতা বলছে যে আপনাদের হাতের আপনাদের কলমের সংস্কার মানবে না বিএনপি,
যেহেতু এটা পার্লামেন্টে র্যাটিফাই করার একটা ইস্যু রয়েছে, ফলে বিএনপি এরকম কথা বলছে। ফলে বিএনপির সঙ্গে কোনো কারণে কি সরকারের একটা দূরত্ব তৈরি হলো, অথবা কোথাও কি বিএনপিকে আপনারা কম গুরুত্ব দিচ্ছেন? বিএনপি সবচেয়ে বড় দল, সবচেয়ে প্রভাবশালী দল এখন, ফলে সেই প্রসঙ্গে আপনার কথা শুনে বিএনপি কোথাও কোথাও এরকম কথাও বলছে যে তারা 111-এর মতো কিছু লক্ষণ দেখছেন, মানে একটা বিরাজনীতিকরণের। এগুলো কি পলিটিক্যাল নাকি এগুলো তারা মিন করে বলে, নাকি আপনারা সত্যি সত্যি এরকম কিছু করছেন? সেটা শুনবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি, আমরা কথা বলছি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। দর্শক স্বাগত থাকবো, আমরা কথা বলছি শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে। শফিক ভাই, সংস্কার মানা না মানা নিয়ে বিএনপির অবস্থান এবং একটা 111 বা বিরাজনীতিকরণের গন্ধ পাওয়ার আলোচনা, এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করেন? না, বিএনপি আমার মনে হয় যে পুরো প্রসেসটা আগে দেখুক, আমরা কিভাবে কনসেনসাস কমিশন কিভাবে কাজ করছে, তারা কতটা ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করছে, তাদের কাজগুলোর মধ্যে কোনো ধরনের কন্ট্রোভার্সি আছে কিনা এটা একটু দেখুক। না দেখেই যেটা হচ্ছে খুব স্পেকুলেশন হচ্ছে। আমরা তো বলছি যে আমরা কি আমাদের যে নিউট্রালিটি এটা কি আমরা ভঙ্গ করছি কিনা সেটা আপনারা এভিডেন্স এনে দেখান, ঠিক না? বা আপনি বলছেন যে আপনি 111-এর গন্ধ পাচ্ছেন, তো এভিডেন্সটা কোথায় যে আমরা কি কাজটা করলাম যার জন্য আপনি ওই গন্ধটা পাচ্ছেন, ঠিক না? তো আমাদের কাজগুলো আপনি যেটাই আমাকে আপনি বলছেন সেটার আলোকে তো আপনি এভিডেন্স আনবেন। মানে গত 7 মাসে বিএনপিকে আপনারা আস্থা নিতে পারলেন না কেন? না, বিএনপিকে আমরা আস্থায় নিয়েছি। আমার মনে হয় এটা অনেকটাই ওনাদের পলিটিক্যাল রেটরিক হতে পারে। আমাদের সাথে যখন বিএনপির যখন মিটিং হয়, খুবই হৃদ্যতাপূর্ণ মিটিং হয়। ওরা সবসময় প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে, চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজারকে সরাসরি পাবলিকলি সাপোর্ট করেন সেখানে। আমার মনে হয় না আস্থার যে সংকট এখানে হয়েছে, আমার মনে হয় না। এবং প্রত্যেকটা সংকটের মানে এর মধ্যে তো অনেকগুলো কিছু কিছু সংকট এসেছিল, প্রত্যেকটা জায়গায় তো বিএনপি খুব কনস্ট্রাকটিভ রোল প্লে করেছে। আমাদের সাথে সরাসরি কথাবার্তা হয়েছে। মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে কয়েকবার, বোধহয় আধা ডজন বার এসে প্রফেসর ইউনূসের সাথে তারা দেখা সাক্ষাৎ করেছেন। এছাড়া তো ইনফর্মাল কথা হচ্ছে, ফোনে আলাপ হচ্ছে। তো আমরা এইখানে যে আস্থার যে কোনো সংকট আছে, আমি আমার মানে চিফ অ্যাডভাইজারের অফিসের ওইখান থেকে যেটা দেখছি আমি কোনো দেখছি না। আমি মনে হচ্ছে যে রাইট অন টার্গেট, সবাই তার মতো আছে এবং বরং বিএনপি অনেক বেশি আমি বলবো যে কনস্ট্রাকটিভ রোল প্লে করছে। বিশেষ করে ওরা অগাস্ট 5-এর পরে আপনি দেখেন পুরো যেখানে আওয়ামী লীগ বলেছিল, তাদের আওয়ামী লীগের লিডাররা বলেছিল যে 5 লক্ষ লোক মারা যাবে, খুন হবে, সেখানে যাদের ধারণা করা হচ্ছে যে যারা রিভেঞ্জ নিবে, কিন্তু সেরকম তো কিছু হয়নি। প্রত্যেকটা বড় পার্টি তাদের যে গ্রাসরুটকে সামলিয়েছে, বলেছে যে না, কোনো ধরনের কোনো এই ধরনের ইয়েতে যাওয়া যাবে না। বিএনপির এই ভয়ের কি একটা উৎস সম্ভবত স্থানীয় সরকার নির্বাচন করার একটা তৎপরতা সরকারের ছিল? আমরা এই বিষয়ে একটা স্টেটমেন্ট দিয়েছি? এই আলোচনাটা সরকার একজন উপদেষ্টা বলেছিলেন, আমরা এই বিষয়ে আমরা কোনো একটা স্টেটমেন্টও দিইনি। এটা আপনি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে বা ইয়ের থেকে কোনো ধরনের বা ক্যাবিনেটের থেকে, ক্যাবিনেটে এটা নিয়ে আমি এই পর্যন্ত আমি ক্যাবিনেটের প্রত্যেকটা মিটিংয়েই আমি থাকি, আমার নোট নিতে হয়। তো সেইখানে আমি দেখেছি যে এটা নিয়ে একটা মিটিংও হয়নি, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। কিন্তু একজন উপদেষ্টা বলেছিলেন, উনি বলতে পারেন, আমি জানি না উনি কি বলেছেন, আমি এখনো জানি না। আমি যদি হতো তাহলে আমি এটা বলতে পারতাম। বাট সোফার এই বিষয়ে গভর্নমেন্ট কোনো আলাপও করেনি, এই বিষয়ে কোনো ডিসিশনও হয়নি। জি, আরেকটা বড় জায়গা হচ্ছে নির্বাচনের সময়সীমা নিয়ে। শফিক ভাই, এই সময়সীমা প্রফেসর ইউনূস এবং সেনাপ্রধান অনেক আগেই একটা টাইম ফ্রেম তারা দিয়েছেন, কিন্তু ধরেন দলগুলো একটা রূপরেখা চাই। এখন নির্বাচনটা আসলে কবে? না, এই দেখেন ওরা যেটা চাচ্ছে, ওরা চাচ্ছে এক্স্যাক্ট ডেট। যে আমরা প্রফেসর ইউনূস তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে এটা ডিসেম্বরে হবে যদি কম রিফর্ম চায় পার্টিগুলো, ফিউয়ার রিফর্ম যদি চায়। আর এটা মানে জুন মাসের 30 তারিখ 2026-এর মধ্যে হবে। মধ্যে হওয়া মানে হচ্ছে এটা ফেব্রুয়ারিতেও হতে পারে, মার্চে হতে পারে, জানুয়ারিতে হতে পারবে বা আর পরেও হতে পারে, বাট হতে হবে মাস্ট হচ্ছে জুনের 30 তারিখের 2026-এর মধ্যে, এর মধ্যে হবে। কিন্তু ওরা যেটা চাচ্ছেন যে এক্স্যাক্ট ডেটটা কেন দেওয়া যাচ্ছে না, এটার উপর এটা আসলে অনেকটাই নির্ভর করছে আপনি কি ধরনের রিফর্মে আপনি এগ্রিমেন্ট আসলেন, আপনি কি ধরনের সবাই ঐক্যমতে পৌঁছলো।
এমন কিছু কিছু ইয়ে আছে, কিছু ইলেকশন রিফর্ম আছে যেটার সাথে আপনার টাইম ফ্রেমটা জড়িত। ইচ্ছা করলে আমি এইটা বলতে পারি না এখানে, এই ইলেকশন রিফর্মটা আমি যখন সবাই এগ্রি করে ফেললো তখন আমরা বলতে পারবো যে ওকে, তখন একটা ডেট দেওয়া যাবে। এটা ডেটটা তো আর এমন কিছু না। ঐক্যের ক্ষেত্রে কি এক পার্টি এক ভোট এরকম সিস্টেম? মানে ধরেন বিএনপি একটা বললো আমি এটা চাই, জামাত বললো, এটা কনসেনসাস কমিশন বুঝবেন। আচ্ছা, ওনারা সবার সাথে কথা বলেন, বলার পরে ওনারা বুঝবেন। এটা আমি মানে মাইক্রো লেভেলে এটা আমি বলতে পারি না, বাট এটা পুরো জিনিসটাই ইভেনচুয়ালি একটা কনসেনসাসের মধ্যে আসবে। কিন্তু ধরেন যদি বিএনপি গিয়ে বলে তারা এখন কোনো সংস্কারই চায় না, তাহলে কি নির্বাচন ডিসেম্বরের আগে হয়ে যেতে পারে? সেটা আমি এই বিষয়টা, বিএনপি তো সংস্কার চায় না এটা তো বিএনপি কখনো বলেনি। ওরা নিজেদের মধ্যে অনেক আলাপ করেছে। আপনারা দেখেছেন গত বছর থেকেই ওরা প্রচুর 31 দফা নিয়ে অনেক কাজ করেছে। ওরা প্রাইমারি অনেক কাজ করেও রেখেছে। তো এটা যে বিএনপি রিফর্ম চায় না, এই শব্দটা আমি আমি জানি না, এটা আমি নতুন শুনছি। জি, ফলে আপনি আশাবাদী যে জুন 30, 2026-এর মধ্যে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে পাবেন? জি জি। এখন এই নির্বাচন নিয়ে আবার নতুন আর একটা বিতর্ক উঠছে শফিক ভাই, সেটা সংসদ নির্বাচন না গণপরিষদ নির্বাচন। বিশেষ করে এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পরবর্তী প্ল্যাটফর্ম, তারা গণপরিষদ নির্বাচন চাচ্ছে এবং তাদের যুক্তি হচ্ছে সংবিধান পুনর্লিখন বা সংশোধনের বিষয়টি আছে। না, এটা ওনারা কি চাচ্ছেন জানি না, কিন্তু প্রফেসর ইউনূস যখন ইলেকশনের কথা বলেছেন সেটা আসলে উনি পার্লামেন্টারি ইলেকশনের কথাই বলেছেন তার যেই ভাষণগুলোতে। জি, বা সরকারের ভাবনায় যে নির্বাচন সেটা জাতীয় সংসদ নির্বাচন, জেনারেল ইলেকশন। তার মানে গণপরিষদ নির্বাচন নিয়ে সরকারের, সেটা আমি বলতে পারি না, এটা বিষয়ে তারা তাদের মতো ডিমান্ড করতেই পারেন। বা আপনাদের ক্যাবিনেটে কখনো বা কোনো মিটিং এগুলো নিয়ে আলোচনা হয়নি এখন পর্যন্ত? জি, একদম পরিষ্কার। এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে ঐক্যমতটা প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোথায়? না, ঐক্যমত তো দেখেন যে কোনো পলিটিক্যালি তো নিজস্ব ফিলোসফি আছে। আমি আর আপনি তো এক লোক না, আমার যে চিন্তা আর আপনার চিন্তা ভাবনা তো এক না। তো অবভিয়াসলি এতগুলো পার্টি, তাদের মধ্যে একটা ঐক্যমতে পৌঁছানো এটা কিন্তু কষ্টসাধ্য কাজ। এই কাজটা প্রফেসর আলী রিয়াজ, তার যে টিম তারা নিয়েছেন, প্রফেসর ইউনূস নিয়েছেন, তারা এটা চেষ্টা করবেন যতটা ন্যারো ডাউন করা যায় ঐক্যমতের ক্ষেত্রে। সব জায়গায় সবার সাথে কথা বলছেন। তা আমরা আশাবাদী, কেননা সবাই তো এই আন্দোলনে ছিল, আন্দোলনের ফসল সবাই ভোগ করছেন। তো আমরা মনে করি যে মানে এই সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা জাতিকে একটা ভালো ঐক্যমত্যের ভিত্তিতে একটা রিফর্ম একটা ওনারা দিবেন, যে এই রিফর্ম আমরা চাই এবং ওইটাই হবে জুলাই চার্টার, ওইটা সবাই সাইন করবে। জি, আরেকটা বড় অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান করেছেন যে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। এইটাকে আপনারা কিভাবে? এটা তো বিএনপি আসলে, এটা মিডিয়া আপনারা বলতে পারবেন। জি, আমরা তো মিডিয়া ট্রায়াল করছি না। আপনি প্রেসও দেখেন? আমি তো আমার চিফ অ্যাডভাইজারের প্রেসটা দেখি। উনি যাদেরকে বলছেন, আমার মনে হয় লোকাল মিডিয়া এটার উত্তর দিবে, এটা তো আমাদের বিষয় না। জি, আরেকটা বড় বিষয় হচ্ছে তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যাপারে ব্রিটিশ সরকারের সঙ্গে আপনাদের কোনো আলোচনা হয়েছে না? এই বিষয়টা ওনার পার্সোনাল বিষয়, এটা মানে এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক না। ওনারা এটা আমাদের সাথে এটা একটা আপনি একটা বিদেশে কেউ থাকতেই পারেন, তো এটা ওনার পার্সোনাল বিষয়। উনি কখন আসবেন না, ওনার এবং ওনার পার্টির বিষয় এটা। কিন্তু উনি কি চাইলেই ফিরতে পারবেন? ওনার তো পাসপোর্ট নেই, ন্যাশনাল আইডি কার্ড নেই, ফলে ওনার ট্রাভেল ডকুমেন্ট নেই, সেগুলো তো সরকারের সরবরাহ করার কথা। না, সেক্ষেত্রে তো উনি অ্যাপ্লিকেশন করতেই পারেন, ঠিক না? উনি ব্রিটিশ, আমাদের তো এখানে লন্ডনে হাই কমিশন আছেন, তা আমাদের তরফ থেকে কোনো বাধা নেই। উনি এনি টাইম হি ক্যান কাম। ওকে, একদম পরিষ্কার। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে আজকে একটা বাংলাদেশে 116টা বেসরকারি বিশ্ববিদ্যালয়, আরেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো, সেটিও সমস্যা না। সমস্যা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ট্রাস্ট, সেটি প্রফেসর ইউনূস ওন করেন। এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন, এটা কোনো ব্যাখ্যা দিবেন? না, এটা সমালোচনার কিছু নাই। প্রফেসর ইউনূস কিন্তু এই ইউনিভার্সিটি করার কথা অনেক আগের থেকে বলছেন, ওনাকে করতে দেওয়া হয় নাই আগে। উনি একটা ওয়ার্ল্ডের, বাংলাদেশে একটা বড় একটা ইউনিভার্সিটি করতে চান, সেই নিয়ে ওনার এই যে ট্রাস্টটা, গ্রামীণ ব্যাংক ট্রাস্ট, এই ট্রাস্টটা কিন্তু অনেক বড় জায়গাও নিয়ে রেখেছে। এটা কিন্তু আমি নিজে, এটা যখন আমি সাংবাদিক ছিলাম আমি কিন্তু এটা রিপোর্ট করেছি, আমার এটা স্পষ্ট মনে আছে।
হ্যাঁ, উনি প্রচুর, আর যেটা হচ্ছে যে ওনার হি গট ফ্রেন্ড এভরিওয়্যার, ফলে ফান্ডিংয়ের কিন্তু কোনো সমস্যা নাই। উনি ইচ্ছা করলেই অনেককে বলতে পারেন যে আপনারা ফান্ড করেন। হি হ্যাজ ফ্রেন্ডস লাইক সাম অফ দি টপ মাল্টি বিলিয়নিয়ার হচ্ছে ওনার ফ্রেন্ড, উনি বলতেই পারেন। তা আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য তো আনন্দের দিন যে এই ইউনিভার্সিটিটা হতে যাচ্ছে। ইট উইল ক্রিয়েট নিউ জবস, নতুন নতুন সাবজেক্ট পড়ানো হবে এবং বাংলাদেশের একটা টপ ইউনিভার্সিটি হবে, বিশাল ক্যাম্পাস হবে এবং এটা অনেক মানে নিউ কাটিং এজ টেকনোলজির উপরে পড়ানো হবে। জি, আপনার সাথে একটু কূটনীতি নিয়ে আলাপ করতে চাই। সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এখন কতদূর? খানিকটা কি নমনীয় হলো? ভারত শুরুর দিকে যে পরিমাণ প্রোপাগান্ডা বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য ছড়াতো সেটা খানিকটা কমেছে দৃশ্যত। প্রোপাগান্ডাতে তো হচ্ছে হলো ইন্ডিয়ান নিউজ পেপারগুলো, মিডিয়াগুলোতে। ভারতের সাথে তো আমাদের স্পষ্ট একটা অবস্থান আছে। প্রফেসর ইউনূস বারবার বলছেন যে ভারতের সাথে আমাদের বেস্ট সম্পর্ক হওয়া উচিত। আমাদের সাথে ভারতের, বিকজ আপনি দেখছেনই আমাদের জিওগ্রাফিটাই এরকম, আমাদের বর্ডারের 3/4 তাদের সাথে আমাদের বর্ডার। এবং প্রফেসর ইউনূস একটা জায়গায় কিন্তু বলেছেন, আমাদের চিফ অ্যাডভাইজার একটা জায়গায় বলেছেন যে বাংলাদেশের ম্যাপটা, ইন্ডিয়ান ম্যাপ আঁকতে হলে বাংলাদেশের ম্যাপটা এমনি আঁকতেই হয়। এই জায়গাগুলোর নিরিখে আমাদের সাথে আর ইন্ডিয়ার যে হিস্টোরিক্যাল, আপনার পিপল টু পিপল, জিওগ্রাফিক্যাল যেই সম্পর্ক, এটা তো ধরেন আদি অনাদিকাল থেকে। তো সেই জায়গার থেকে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আমরা ভালো রাখতে চাই, কিন্তু এই সম্পর্কটা আমরা চাই যে এটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদার মধ্যে হবে, সেটা হলো আমাদের কথা। আর আপনি দেখবেন যে 7 মাসে যে আমাদের ইয়েতে হয়তোবা অনেক লোক ভিসা নিয়ে ইন্ডিয়ায় যেতে পারছেন না চিকিৎসার জন্য, ট্যুরিজমের জন্য, বাট আমাদের সাথে কিন্তু ট্রেড তেমন একটা অ্যাফেক্টেড হয়নি। ট্রেড বরঞ্চ আমি বোধহয় কিছু কিছু ফিগার বেড়েছে। জি, কিন্তু এই ভিসাটা সহজীকরণ হওয়াটা অথবা তিস্তা চুক্তি হওয়া, সীমান্ত হত্যা একেবারে বন্ধ হওয়া, এগুলোকে সাধারণ মানুষের পারসেপশন এগুলো হচ্ছে অ্যাসিড টেস্ট সম্পর্কের, সেগুলো স্বাভাবিক করার জন্য প্রফেসর ইউনূস কোনো উদ্যোগ নেবেন কিনা? না, উনি তো এটা নিয়ে বারবার বলেছেন, এটা নিয়ে এগুলো নিয়ে তো উনি বলেছেন, ঠিক না? উনি, আমরা তো ওই যে বললাম যে আমরা ইন্ডিয়ার সাথে একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই। আমরাও একটা সভারেন কান্ট্রি, তারাও একটা সভারেন কান্ট্রি। আমাদের সাথে তার একটা মর্যাদার একটা জায়গা, এমন একটা জায়গায় যাক যে আমি তাকে রেসপেক্ট করছি, সে আমাকে রেসপেক্ট করছে। বিমস্টেকে যদি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ইউনূসের একটা ইনপারসন সাক্ষাৎ হয়, জাতিসংঘে তাদের হয় নাই টাইমিংয়ের কারণে, সেইটা কি এই বরফটা গলতে আরো খানিকটা সহায়তা করবে? আমি এখনো জানি না এটা আমাদের, আমি যেটা জানি যে প্রফেসর ইউনূস, আমরা আশা করছি উনি যাবেন ওইখানে। তারপর ওইখানে যে কি হবে আমি এটা এখনই স্পেকুলেট করতে পারছি না। জি জি, শফিক ভাই, প্রফেসর ইউনূস তার প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন, সব ঠিকঠাক থাকলে 26 তারিখে, এবং নানা কারণেই মনে হচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল ইত্যাদি নানা কারণে বাংলাদেশকে অনেক বেশি চীনের দিকে ঝুঁকে পড়ছে কিনা, এরকম নানান বিশ্লেষণ চলছে কূটনৈতিক মহলে। সেই বিষয়ে আপনার অবস্থান শুনতে চাই, যে আমরা কি সবগুলো বল একটা কোর্টে রাখছি কিনা, যেটা আওয়ামী লীগের অনেকেই সমালোচনা করেন, সবগুলো কূটনীতির বল ভারতের কোর্টে ছিল, যার ফলে এক ধরনের অস্থিরতাও তৈরি হয়েছে। ফলে সেই প্রসঙ্গে আপনার উত্তর শুনবো, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত। ডক্টর ইউনূসের কূটনীতি নিয়ে কথা বলছি আমরা, প্রেস সচিব আছেন আমাদের সঙ্গে। সবই আমরা বলছিলাম চীনের দিকে আমরা ঝুঁকে পড়ছি কিনা। আজকেও অনেকগুলো ঘটনা আপনি দেখেছেন যে আরাকান আর্মি এই অঞ্চলে, তাদের সঙ্গে আমাদের এক ধরনের প্রাতিষ্ঠানিক যোগাযোগে আসলে স্থাপিত করতে হয়েছে, আমাদের সঙ্গে যেহেতু বর্ডার। আরসা একটি বিদ্রোহী গ্রুপ, তার প্রধানকে বাংলাদেশ গ্রেপ্তার করেছে র্যাব আমাদের। এর সঙ্গে মণিপুরে এক ধরনের অস্থিরতা রয়েছে, আমাদের পাহাড় নিয়ে এক ধরনের অস্থিরতা রয়েছে। ফলে সব মিলিয়ে ভূ রাজনীতির কোনো ঝামেলার ভিতরে আমরা একটা পক্ষ নিয়ে নিচ্ছি। আমার মনে হয় না যে পাহাড় নিয়ে কিন্তু অস্থিরতা, যে আমি তো তেমন দীর্ঘমেয়াদে আছে, আমি আশেপাশের কান্ট্রিগুলোর যে অস্থিরতা, সেই তুলনায় কিছুই না এটা। আমরা মনে করি যে পাহাড় এখন স্টেবল আছে, পিসফুল আছে, ওইখানে আমাদের অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে। আর আরাকান আর্মির সাথে আপনি যদি ধরেন, যেহেতু আমাদের সাথে আমরা একটা রাখাইনের সাথে একটা বড় একটা বর্ডার আছে, কারণ বর্ডারও তো আমার ম্যানেজ করতে হয়। বর্ডারের ওই পারে অনেকগুলো চেঞ্জ হয়েছে, ভূ রাজনীতিক চেঞ্জ হয়েছে, তো ওইখানে নতুন অ্যাক্টর এসছে। তো আমার তো যদি বর্ডার ম্যানেজের জন্য আমার মিনিমাম ওয়ার্কিং রিলেশনশিপ রাখতে হয় ওই পারে যারা আছে, আরাকান আর্মি বলেন আর যেই থাকুক, আমার তো এটা করতে হচ্ছে আমার স্বার্থেই। এটা আমার পিস অ্যান্ড স্ট্যাবিলিটি। ওইখান থেকে যদি হঠাৎ করে প্রচুর লোক আসা শুরু করে, তাহলে তো আমার কোঅর্ডিনেট করতে হয় যে এই লোকগুলো যাতে
আমার এখানে ইনফিলট্রেট না করতে পারে, বা ওইখানে অনেক ড্রাগ ট্রেডের বিষয় আসে, ঠিক না? এই জন্য এগুলো করতে হয়। আর চীনের বিষয়টা আপনি যেটা বললেন, দেখেন প্রফেসর ইনু চিফ অ্যাডভাইজার যখন ক্ষমতা নিলেন, প্রথম ট্যুরটা উনি করেছেন ইউএসএতে, ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি। তো এখানে আমেরিকান প্রেসিডেন্টের সাথে কথাও বলেছেন। তারপরে ট্যুরটা উনি করেছেন ড্যাভোসে, তারপরে উনি গিয়েছেন কি জন্য মিশরে গিয়েছেন, উনি দুবাইতে গিয়েছেন, কপে গিয়েছেন। তো ওনার কিন্তু উনি সব জায়গায় যাচ্ছেন। ওনার একটা এই ফরেন পলিসির খুব বড় একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে উনি চাচ্ছেন যে এমন একটা ম্যানুফ্যাকচারিং একটা বিপ্লব আনতে। না, আমাদের প্রচুর জব দরকার। এই যে আপনি যে জুলাই যে অভ্যুত্থানটা হলো, এখানে দেখেন প্রচুর একটা হচ্ছে জবলেসনেসটা কিন্তু ছিল ব্যাকগ্রাউন্ডে যদি দেখেন। তো সেই জায়গায় আমাদের উই নিড টু ক্রিয়েট মোর জব। তো এই জব তৈরি করতে হলে সত্যি করতে আমাদেরকে প্রচুর বাইরের থেকে ইনভেস্ট আনতে হবে, ইনভেস্টরদেরকে এনে এখানে করতে। তো এই জন্য উনি যেটা হচ্ছে যেখানে যাচ্ছেন সবাইকে বলছেন যে তুই রিলোকেট ইওর ফ্যাক্টরি টু বাংলাদেশ। চীনের ক্ষেত্রে এটা আরও প্রযোজ্য, কেননা চীনের অনেক ফ্যাক্টরি আছে যারা ওয়েস্টে ট্রেড ওয়ারের কারণে অনেক জায়গায় তারা এক্সপোর্টের রেস্ট্রিকশন ফেস করছেন। তো সেই ক্ষেত্রে চিফ অ্যাডভাইজারের কথা হচ্ছে হোয়াই ডোন্ট ইউ কাম টু বাংলাদেশ, সেট আপ ইউর ফ্যাক্টরিজ। আর আমাদের এখানে ইকোনমিক জোনগুলো পড়ে আছে, ইউ কাম অ্যান্ড ইউ ইনভেস্ট। তো ওনার এটা একটা প্রোঅ্যাক্টিভ একটা ডিপ্লোম্যাসি, এখানে কোনো প্রিফারেন্স নেই যে উনি এর সাথে যাচ্ছেন বা ওর পক্ষে যাচ্ছেন। কিন্তু শফিক ভাই, ধরেন গুতেরাসের সফরে একটা আপনি নিজেও স্ট্যাটাস লিখেছিলেন যে একটা হিউম্যান করিডোর রাখায়নের জন্য দরকার। সেই বিষয়কে আমরা নীতিগত কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিয়েছি? এটা আসলে ইউএন এটা বুঝবে। ইউএন এর যদি মনে হয় যে এই জিনিসটা দরকার হয়, এটা ইউএন লেড একটা কিছু হলে সেই ক্ষেত্রে আমরা এটা চিন্তা করব। এটা ইউএন এর বিষয় এটা। কিন্তু মেম্বার কান্ট্রি হিসেবে তো আমাদের সম্মতি লাগবে। না, এটা যদি ইউএন মনে করে যে আমরা এই কাজটা করছি, উই নিড ইউর হেল্প, তো দেন আমরা চিন্তা ভাবনা করবো আর কি। কিন্তু ধরেন একটা করিডোর যদি হয়, আমরা হয়তো ডব্লিউএফপির খাবারের জন্য দিলাম, ডিটেইলসটা আমার জানা নাই, আমি এটা বলতে পারবো না আপনি যে কোশ্চেনটা করছেন। জি জি, আচ্ছা, পরিষ্কার। আরেকটা বড় জায়গা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী 5 আগস্টে যার পতন হলো, তিনি শুরু থেকেই ভারত অবস্থান করছেন। ফলে তাকে ফেরত চেয়ে আমরা আনুষ্ঠানিক আমাদের ফরেন মিনিস্টার একটা চিঠিও দিয়েছিল, তার কোনো রিপ্লাইও পাইনি আমরা এখন পর্যন্ত। ফলে যে বিচারের দাবি বিশেষ করে রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক পার্টি করে, সেই বিচার আসলে কত দূর এবং ভারতের কাছ থেকে আর কি কোনো অনানুষ্ঠানিক উনি না থাকলে যে বিচারটা হবে না তা না, আমাদের বিচারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এটা চলবে এবং এটা খুব ভালোভাবে ভালো গতিতে চলবে। আর একটা হচ্ছে যে সে ইউএনের রিপোর্টের পরে শেখ হাসিনা কিন্তু ভয়ানক রকমের প্রেসারে আছেন। তার যে চেহারাটা পুরো পৃথিবীর কাছে উন্মোচিত হয়েছে, উনি যে কি ব্রুটাল একটা শাসক ছিলেন, কিভাবে মানুষজনকে খুন করেছেন। তারপরে এই যে এখন পুরো ওয়েস্টার্ন সমস্ত প্রেস এসে আয়নাঘরের উপর রিপোর্ট করছে, তারাও দেখেছে যে কি ধরনের একটা ব্রুটাল একটা উনি 16 বছর ধরে ডিক্টেটরশিপটি চালাচ্ছেন। তো ইন্টারন্যাশনাল প্রেশারটা কিন্তু মাউন্টিং হচ্ছে তার উপরে। একটা সময় তাকে ছাড়তেই হবে। আপনার পৃথিবীতে কোনো কিছুই আপনি ভেবেন না যে এটা উনি অনেক সুপার পাওয়ারের একটা জায়গায় আছেন, অতএব তাকে এক্সট্রাডিশন করা যাবে না, এটা আমরা বিশ্বাস করি না। আমাদের কথা হচ্ছে তাকে প্রেশারটা বজায় রাখা, এবং তিনি যে অপকর্মগুলো করেছেন, অন্যায়, অবিচার, এই যে ম্যাস মার্ডার, তারপরে গুম, হাজার হাজার লোকের গুম, এগুলো সবাইকে জানানো, এবং এই জানানোর মাধ্যমে যেটা হচ্ছে প্রেশারটা কন্টিনিউয়াসলি থাকবে। আর কন্টিনিউয়াসলি থাকলে একটা সময় তাকে আসতে হবে। আপনার চিলির অগাস্তো পিনোশের কথা মনে আছে? পিনোশো কিন্তু খুব অ্যাজ এ গভর্নমেন্ট লিডার তিনি কিন্তু চিলিকে একটা বড় ইকোনমিক্যালি বলা হয় যে চিলি মিরাকল করে ফেলেছিলেন। চিলি কপার টপার দিয়ে এটাকে উনি শিকাগো ইউনিভার্সিটি থেকে তার ফরেন মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার এনেছিলেন শিকাগো স্কুল অফ ইকোনমিক্স থেকে, সেগুলোর থেকে তারা এসে চিলিকে একটা জায়গায় নিয়ে গেছে। চিলির পার ক্যাপিটা ইনকাম আপনি যদি দেখেন $10,000 উপরে। সেই চিলি উনি ছিলেন হচ্ছেন একটা ভয়ঙ্কর রকমের একটা খুনি একটা ডিক্টেটর।
সে যখন বিদেশে চলে যায় এত ওয়েস্ট ফ্রেন্ডলি বড় বড় দেশে সেও ঠিক তাকেও হচ্ছে আমরা আশাবাদী। একদম শেষ প্রশ্ন হচ্ছে প্রফেসর ইউনূসের কি এই দায়িত্ব ছাড়ার পরে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা বা? মোটেই নেই, এক ইঞ্চিও নেই। ওনার ইচ্ছা হচ্ছে উনি যেটা আনন্দ পান, এই যে ওনার যে এই যে 3.0 নিয়ে উনি কাজ করছেন সেটাতে উনি আনন্দ পান। উনি সোশ্যাল বিজনেস পুরো গ্লোবালি এটাকে মানুষকে মোটিভেট করতে চান যাতেই হয়। উনি চান যে এটা জিরো এমিশনের একটা প্ল্যানেট হোক। উনি মনে করেন যে যে সিভিলাইজেশনটা আমরা তৈরি করেছি সেটা একটা রং সিভিলাইজেশন, এটাকে সোজা ঠিক পথে আনা উচিত। এগুলো নিয়ে উনি কাজ করে, ওইটা ওনার আনন্দের জায়গায় এগুলো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফি ভাই আপনি আসলে কতখানি সন্তুষ্ট? আমরা চেষ্টা করছি, আমি প্রথমে আপনারা বলেছি যে পুলিশের কনফিডেন্সটা এখনো লো, আমাদের চেষ্টাটা পুরোপুরি আছে। আমরা দেখছি, আমরা তাদের মোরালটা হাই করার চেষ্টা, নতুন পুলিশও রিক্রুট করার চেষ্টা হচ্ছে। এবং আমরা যে ফিগারগুলো দেখছি, আমরা যেগুলো ডেটা, এটা একটা এই গভর্নমেন্টের একটা বড় জিনিস হচ্ছে তারা খুবই ডেটা ড্রিভেন এবং ডেটাটা দেখছে। সেখানে আমরা দেখছি যে মার্ডার বা অন্যান্য বড় ক্রাইমগুলো কিন্তু খুব ম্যাসিভলি কোনো কিছু বাড়ে নাই বা একই রকম আছে, কিছু কিছু তো কমেছেও। কিন্তু যেটা বেড়েছে সেটা হচ্ছে যে সামাজিক অপরাধ, রবারি বেড়েছে, ডাকাতি বেড়েছে। তো এই ডাকাতি বাড়ানোর সাথে কয়েকটা জিনিস সম্পর্কিত। একটা হচ্ছে পুলিশের এই পেট্রোলিংয়ের বিষয়গুলো আছে। আমরা আরও পেট্রোলিং কিভাবে বাড়ানো যায় সেই জন্য আমাদের খুব দ্রুত আপনি আগামী ইয়েগুলোতে ডিসিশন দেখবেন যে পুলিশকে আমরা আরো বেশি ভেহিকল দেওয়া যায়। আমার একদম শেষ সময় একটা ব্যক্তিগত প্রশ্ন, আপনি এই চাকরি বা এই সরকারের মেয়াদ শেষে আপনি কি করবেন? আপনি কি রাজনীতিতে নামতে পারেন? না, আমার ইচ্ছা ইয়েতে ফিরে যাওয়া, কোথায়? রাইটিং এ ফিরে যাওয়া। আমার লিখতে ভালো লাগে, আইল বি এ গুড। আমার ইচ্ছা একটা ভালো রাইটার হওয়া, হতে পারবো কিনা দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু রাজনীতি করার কোনো ইচ্ছা আপনার নেই? আজকে পর্যন্ত নেই, আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। জি জি, অনেক ধন্যবাদ, শুভকামনা আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।